আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ছিনতাই রোধে আজ থেকে মাঠে নামবে পুলিশের 3 বিশেষ ইউনিট, বললেন আইজিপি। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত 1। মুসলিম গণহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী। এবং ডু অর ডাই ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জয়নুল আবেদিন ফারুক এ সময় বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, আর এ ষড়যন্ত্র একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারকেই রুখে দিতে পারবে। তাই অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। বিএনপি সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টদের জন্ম হবে না বলেও জানান তিনি। ডক্টর ইউনূস, আপনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাকে রক্তের বিনিময়ে এই পদে দেওয়া হয়েছে, সকলে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। কার কথা আপনি শুনেন আমি জানি না, কিসের ইঙ্গিত বহন করে, কেন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় না, এখনো কেন রোড ম্যাপ অনুসারে নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে না। এই বিলম্বর কারণেই তো সকল ষড়যন্ত্র। আজকে উপদেষ্টাকে বলতে দেখা যায় রাত্রে পাহারা দেন। কাকে পাহারা দিব? চোর ডাকাত তো আওয়ামী লীগে আছে, তাদেরকে কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছেন? এখনো পারেন নাই। ডেভিল হান্ট আপনি শুরু করেছেন, এখনো বড় শয়তানটাকে তো ধরতে পারলেন না। তাই জনগণ বলা শুরু করেছে, ডেভিল হান্ট করুন, সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ আবার সৃষ্টি করতে চায়, তার থেকে আপনাদেরকে অনতিবিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। তাই জাতীয়তাবাদী শক্তির আজকে আমরা বলতে চাই, আমাদের দল বলতে চায়, জনগণ কিন্তু সংস্কার বুঝে না। জনগণ বুঝে দুই মুঠো ভাত, জনগণ চায় শান্তিতে ঘুমাতে, জনগণ চায় মাথার উপরে ছাদ। তাই অনতিবিলম্বে সংস্কার করে সময় পার না করে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। আজকে গতকালকে আমরা দেখেছি সারা রাত মানুষ বাসা বাড়ি পাহারা দিচ্ছে। আমি বুঝতে পারি না, এই সরকার তো কোনো দলীয় সরকার নয়। আপনারা তো বুকের সাহস নিয়ে আপনাদেরকে দেশ পরিচালনা করা উচিত। কারণ যদি মনে করেন আপনাদের মধ্যেই ভূত আছে, সেই ভূতকেও আপনাদের অপসারণ করা দরকার। কারণ আমরা এখনো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি। বিপ্লবের পর এমন পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার রাজশাহীতে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা এ সময় বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে বলে জানান তিনি। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি, খুবই খারাপ লাগে। এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি, আমাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন, আমাদের পরিচিত লোকজন, তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, এতে কারো তো ভালো লাগার কথা না। তবে আপনাদেরকে অনুরোধ করি, কিছু বাস্তব সমস্যা আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন।
সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানালেন বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। সোমবার সকালে রাজশাহীতে এক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বলেন, রাতে এবং দিনে ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। আজ সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে। অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে এটি পরিচালিত হচ্ছে বলেও জানান আইজিপি। এটা অপরাধ এর সংখ্যাটা বেড়েছে, বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। এটা শুধু গত রাত না, তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারের সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। এটা আমরা তদন্তে বোঝা যাবে। আমরা গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে, সেটা সরাসরি ছিনতাই করার সময় নয়, কিন্তু সংবাদের ভিত্তিতে তার আস্তানায় গিয়ে তার কাছে এই চাপাতি, ছুরি এগুলো পাওয়া গেছে এবং 6 লক্ষ টাকা বান্ডেল করা। এর নামটা মনে হয় টুন্ডা বাবু এরকম, আমি ঠিক ভুলে গেলাম। বাট ইন এনি কেস এই আমরা আনটিল উই ক্যান ইনভেস্টিগেট, আমরা ডেফিনেটিভ ওইভাবে বলাটা ঠিক হবে না, বাট উই আর ইন দি জব। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ডেভিল হান্টটাও আসলে সন্ত্রাস, যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী যারা, তাদের বিরুদ্ধেই আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে। আমাদের সারা দেশব্যাপী এটা হচ্ছে। এখন ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে। এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের কোঅপারেশন চাই, মানে হোয়ারএভার দের ইজ আপনারা আমাদেরকে জানান। আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেও পাচ্ছি। আমরা এদেরকে আমরা এই ইনপুটগুলো নিয়ে উই আর ট্রাইং। আমি সারা রাত রাজশাহীতে থেকেও আই হ্যাড বিন ইন টাচ উইথ দি পুলিশ কমিশনার। আমার মনে হয় যে উইল বি এবল টু রিডিউস দি ফেয়ার অ্যাকচুয়ালি। আছে আসলে যৌথ বাহিনীতে হয় কি, আর্মির একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে, কারণ পুলিশের কিন্তু এত বড় সাইজ না। আমাদের যে কম্পোনেন্টটা থাকে, একজন সাব ইন্সপেক্টর যে আইনগত বিষয়গুলো দেখার জন্য উনি থাকেন ওনাদের সাথে, কিন্তু ওই বাইরে থেকে এতটা চোখে পড়ে না। কিন্তু আসলে দ্যাটস এ জয়েন্ট পেট্রোল। এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। উইল ট্রাই। আসলে তো এগুলো সবগুলোই সাপোজিশন, এগুলো দিজ আর ডিফারেন্ট ওয়েজ টু লুক অ্যাট ইট। এটাও তো হতে পারে। আই মিন একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ যে আমরা উই বিল্ড আপ দি স্টেবিলিটি, একটা গোষ্ঠী চাচ্ছে না। এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো। এটা তো খুব স্বাভাবিক, এবং সেটা পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আবার এমনিতে জাস্ট ক্রিমিনালস, যে এই সময়ে তারা হয়তো মনে করছে যে আমরা হিউম্যান রাইটসের সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা মেনে চলবো। তার মানে আগে যে তাদের একটা আতঙ্ক ছিল, হয়তো বা তারা ওইরকম চেষ্টা করছে যে এখন তো আমাদেরকে অ্যাটলিস্ট তারা ধরে আদালতে চালান দিয়ে দিবে, কিন্তু এর চাইতে বেশি কিছু করবে না। কিন্তু আমাদের যেটা করতে হবে, এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট, যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা অ্যাসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো। দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি কমিটমেন্ট। এটা আই ওয়ান্ট অল ইউর কোঅপারেশন ভাই। দের আর লট। আপনারা যদি আরেকটু ইয়ে করে দেখেন যে কারা ধরা পড়ছে, বড় সন্ত্রাসকারী, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে কিন্তু। এবার জেলা সংবাদ। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার সকালে এই হামলা চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর ISPR। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মুসলিমদের উপর গণহত্যা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দেশটির দক্ষিণাঞ্চলে 2 দশক আগে সেনাবাহিনীর ট্রাকে শ্বাসরোধ করে বহু মুসলিম বিক্ষোভকারীর মৃত্যুর জন্য ক্ষমা চেয়েছেন তিনি। সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা AFP ও সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, তক বাই গণহত্যা নামে পরিচিত এই ঘটনার জন্য সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবারই সর্বপ্রথম জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করলেন। সেই ঘটনায় 7 সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেওয়ার প্রায় 4 মাস পরে এই ক্ষমা প্রার্থনা সামনে এলো। জানাবো খেলার খবর। ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লক্ষ্যে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। আসর হার দিয়ে শুরু করা বাংলাদেশের বিপরীতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। একই সরলরেখার 2 বিন্দুতে অবস্থানরত 2 দলের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। বিস্তারিত থাকছে আমার করা রিপোর্টে। ভারতের কাছে 6 উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে বাংলাদেশ। যে কারণেই কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে শান্তবাহিনী। টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ডকে হারানো মোটেই সহজ হবে না টাইগারদের পক্ষে। স্বাগতিক পাকিস্তানকে 60 রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ড। মানসিকভাবে তাই অনেকটাই এগিয়ে তাসমান পারের দেশ। কাগজে কলমে নিউজিল্যান্ডকে ফেভারিট মানতে হচ্ছে, কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে শান্ত বাহিনীকে নিয়ে বেশ সতর্ক ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না আমরা। পর টুর্নামেন্ট নিজেদের দিনে তারা যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে। বাংলাদেশ দলে রিশাদ হোসেন রয়েছেন, তিনি খুব ভালো লেগ স্পিনার, আছেন মেহেদিও, আর মাহমুদুল্লাহ যদি খেলেন বল হাতে তিনিও ভালো ভূমিকা রাখতে পারেন। আমার মনে হয় তাদের দলটিতে ভালো একটা ভারসাম্য রয়েছে, তারা ব্যাটিংয়েও আক্রমণাত্মক হতে পারে। গত ম্যাচে হৃদয় দারুণ একটা ইনিংস খেলেছেন, জাকের আলীও ভালো পারফর্ম করেছেন। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4 নম্বর দল নিউজিল্যান্ড, বাংলাদেশ 9-এ। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও বেশ পিছিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 45 ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে কিউইদের জয় 33 আর টাইগারদের 11টিতে, পরিত্যক্ত একটি ম্যাচ। এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে 9 উইকেটের বড় জয় পেয়েছিল নাজমুল শান্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সেই স্মৃতি অবশ্যই বাড়তি উৎসাহ দিবে বাংলাদেশকে, বিশেষ করে অধিনায়ক শান্তকে, যদিও সম্প্রতি ব্যাট হাতে ছন্দে নেই তিনি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে ব্ল্যাক ক্যাপসরা। নিজের শেষ 5 ওয়ানডের 4টিতেই হাফ সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ভারতের বিপক্ষে খেলা মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ রানা। হারলে টুর্নামেন্ট শেষ, জিতলে টিকে থাকবে সেমির আশা। বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে রাওয়ালপিন্ডির হাই স্কোরিং উইকেটে কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
অবশেষে 13 বছর পর বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবিন, যেখানে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন 2012 সালের 9 এপ্রিল একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে যার হাসি ছিল অপূর্ব, সে মেহজাবিনের সাথে দেখা করতে এসেছিলেন। তিনি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়েছিলেন আর ছেলেটি রাস্তা থেকে তার দিকে হাত নেড়ে দেয়। মাত্র 15 মিনিট কথা বলে ছেলেটি যখন চলে যায় তখন মেহজাবিন অনুভব করেন তার হৃদয়ের এক টুকরো চলে গেছে। আর সেই মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ছিনতাই রোধে আজ থেকে মাঠে নামবে পুলিশের 3 বিশেষ ইউনিট, বললেন আইজিপি। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত 1। মুসলিম গণহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী। এবং ডু অর ডাই ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।